হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা উপস্থিত হয়েছি অনলাইন ক্লাসে। তোমরা জানো কেন অনলাইন ক্লাস করতে হচ্ছে, তো সেজন্য এই বিষয়ে আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই অনলাইন ক্লাসে। আজকের ক্লাস 12 এর জন্য। যারা 11 এর পরীক্ষা দিতে কোভিডের জন্য থেমে গিয়েছিলে, পরীক্ষা আটকে গিয়েছিল লকডাউনের জন্য, তাদেরকে সংসদ অটোমেটিক্যালি 12 এ প্রমোট করে দিয়েছে। সেজন্য তোমাদের 12 এর ক্লাস শুরু করতে হবে। তো 12 এর ইংলিশ বিষয়ে তোমরা যেহেতু 11 পরীক্ষা দিয়েছিলে, 80 মার্কস রিটেন আর 20 প্রজেক্ট, এখানেও একই রকম আছে, 80 রিটেন 20 প্রজেক্ট। সেই 80 এর মধ্যে তোমাদের 4টা কবিতা পোয়েট্রি, 4টা প্রোজ এবং একটি প্লে নাটক আছে। তো আমরা আজকে একটা পোয়েট্রি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এক লাস্টে কোশ্চেন মার্ক দেওয়া আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা সনেট। সনেট কি? সনেট হচ্ছে এক ধরনের কবিতা লেখার ধরন, এ ফর্ম অফ পোয়েট্রি। এই সনেটটা একটু লিখে তোমাদের বুঝিয়ে দিই। সনেট, এই সনেট প্রথমে লেখা হয়েছিল ইতালিতে। যখন রেনেসাঁ হয়, রঙ্গজাগরণ, তখন থেকে সনেট লেখা শুরু হয়। তো ইতালি থেকে লেখাটা ইংল্যান্ডেও চলে আসে। ইংল্যান্ডের অনেক লেখক, অনেক কবি সনেট লিখতেন। তার মধ্যে সব থেকে ফেমাস, সব থেকে ভালো সনেট বলা চলে লিখতেন উইলিয়াম শেক্সপিয়ার। তো তার লেখা একটা সনেট আজকে আমরা আলোচনা করব। তো সনেট লিস্টে, সনেট যেরকম আগে বললাম, সনেট হচ্ছে একটা কবিতা লেখার ধরন, এ ফর্ম অফ পোয়েট্রি। এই ফর্ম অফ পোয়েট্রিতে একটা মূল বিষয় আছে, যেটা হচ্ছে এখানে 14 লাইনের একটা কবিতা, 14 লাইনের কবিতা। রাইম স্কিম থাকে, মানে ছন্দ থাকে পার্টিকুলার, একটা বিশেষ বিষয় নিয়ে লেখা থাকে। বিশেষ বিষয়, সেটা ইমোশন, সেটা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লেখা থাকে। সেটা এই কবিতাটার মধ্যে সেটা হচ্ছে লাভ, ভালোবাসা, ঠিক আছে? তবে ভালোবাসাটা এইখানটায় কোনো মহিলার প্রতি না, এখানটায় কবি তার নিজের একটা মেল ফ্রেন্ড, পুরুষ বন্ধু, তার প্রতি তার ভালোবাসা, সেটা এখানটায় ব্যক্ত করেছেন এই সনেটটার মাধ্যমে। তোমরা যদি বইটা সাথে রাখো তাহলে পরে তোমাদের খুবই সুবিধা হবে। এবার দেখো, বইটার মধ্যে এটা কবিতার 4টা স্ট্যান্ডায় লেখা আছে। তো তোমাকে আমি আগে বললাম 2 ধরনের সনেট হয়। একটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রার্কার সনেট, ইতালির পোয়েট ফ্রান্সেসকো পেট্রার্কা, তার নাম শুরুতে দেওয়া হয়েছে পেট্রার্কার সনেট। আরেকটা এলিজাবেথন সনেট বা শেক্সপিয়ার সনেট। তো এই সনেটের ফর্মটা হচ্ছে কি, এই সনেটের 14 লাইনের কবিতা। কিন্তু এই সনেট, ইতালিয়ান সনেটে কি থাকে, 2টো স্ট্যান্ডার্ড থাকে। একটা হচ্ছে প্রথম 8 লাইনের, সেটাকে বলা হয় অক্টেভ, আর পর থাকে 6 লাইন, সেটাকে বলা হয় সেস্টেট। আর এই শেক্সপিয়ার সনেটে আমরা পাবো হচ্ছে 4টা স্ট্যান্ডার্ড। 4টা স্ট্যান্ডার্ডের মধ্যে দেখো, কবিতার বইটাতে দেখো 3টা স্ট্যান্ডার্ড দেওয়া আছে 4 লাইনের, ঠিক আছে? এই 4 লাইনের স্ট্যান্ডার্ডকে বলা হচ্ছে কোয়াট্রেন। কি বলা হচ্ছে? কোয়াট্রেন। আর লাস্টের স্ট্যান্ডার্ডটা হচ্ছে 2 লাইনের, সেটাকে বলা হচ্ছে কাপলেট। তো প্রথমে আমি বললাম যে কবিতাটার এই সনেটটার মূল বিষয়বস্তু হচ্ছে ভালোবাসা, লাভ। শেক্সপিয়ার এটাকে অ্যাড্রেস করেছেন, উদ্দেশ্য করেছেন তার একটা মেল ফ্রেন্ড, তার বন্ধুর যে সৌন্দর্য, তো সেই সৌন্দর্যটাকে তিনি ক্যাপচার করে রাখতে চান, ধরে রাখতে চান। সেটাই এখানে তিনি করতে চাইছেন তার এই কবিতার মাধ্যমে। প্রথম স্ট্যান্ডায় তিনি প্রথম লাইনে শুরু করেছেন কি, একটা কোশ্চেন করে, একটা ইন্টারোগেশন আছে। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে? তোমাকে কি একটা সামার্স ডের সাথে তুলনা করা যেতে পারে? তোমাকে কি একটা সামার ডের সাথে তুলনা করা যেতে পারে? এখানে সামার ডে কথাটা একটু মাথায় রাখতে হবে। এই কবিতাটা ইংল্যান্ডের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। আমাদের এখানে সামার ডে যখন খুবই তপ্ত থাকে, ওখানটা এরকম না। ইংল্যান্ডে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, ওই কয়েকটা মাস একটু নাতিশীতোষ্ণ, এটাকে আমরা সামার্স বলছি, নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে, সেটা খুবই মনোরম। এই জন্য কবি বলেছেন শ্যাল আই কম্পেয়ার দি। দি হচ্ছে একটা ওল্ড ইংলিশ বা আর্কেইক ওয়ার্ডস, এইগুলোর ব্যবহার এখন নেই। দি মানে তোমাকে, ইউ। তো শ্যাল আই কম্পেয়ার ইউ অথবা দি টু এ সামার্স ডে? তোমাকে কি একটা সামার ডের সাথে তুলনা করা যেতে পারে? দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এই যে কোশ্চেনটা করেছে, পরের লাইনে কোশ্চেনটা নিজেই উত্তর দিয়েছেন। দেখি যে হ্যাঁ, করা তো যেতে পারে,
বরঞ্চ তুমি একটা সামার ড্রেস থেকে বেশি সুন্দর, মোর লাভলি। দাও মানে তুমি, আর্ট, আর্ট মানে আর, দাও আর, ইউ আর মোর লাভলি, বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, বেশি উষ্ণ। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানটা কি বলেছি, কবি প্রথমে বললাম যে কবি তার বন্ধু সৌন্দর্যকে ক্যাপচার করে রাখতে চায়। সবকিছুই, পৃথিবীতে সবকিছুই, সেটা কুৎসিত হোক, ভালো হোক, খারাপ হোক, যা কিছুই হোক না কেন, সময়ের বাঁধনে বাধা। সময়ের বাঁধনে সে একদিন না একদিন নষ্ট হবে। সেটা প্রাকৃতিক নিয়মে হোক বা বাই চান্স কোনো অ্যাক্সিডেন্টে হোক, সেটা নষ্ট হবেই। সেরকম কবির বন্ধুর সৌন্দর্যটা নষ্ট হবে। তাহলে কবি কিভাবে তার বন্ধু সৌন্দর্যটাকে আটকে রাখবেন, এই কবিতার মাধ্যমে তিনি ওটা চেষ্টা করেছেন। তো প্রথমে ওটা লিখেছেন যে সব জিনিসই নষ্ট হতে পারে, নষ্ট হয়। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। মে মাথায় সুন্দর সুন্দর ছোট কুড়ি দেখা যায়। সেই কুড়িগুলো রাফ উইন্ডস মানে হাই উইন্ড বা স্টর্মি গেল, ঝড়ের হাওয়ায় অনেক সময় নষ্ট হয়ে যায়। অ্যান্ড সামারস লিভস হ্যাভ অল টু এ শর্ট ডেট। অ্যান্ড সামারস লিভস, সামারের মানে গ্রীষ্মকালের সময়, এই সময়টুকুনি অল্প, বেশি সময় না। সারা বছর চিরকাল যত সামার থাকবে তা তো না, এই কয়েক 2-3 মাসের জন্য সামার থাকে। সামারের সময়টুকুনি কম, ঠিক আছে। এইটা হচ্ছে মানে এখানে তুমি দেখাতে চেয়েছেন যে তার বন্ধু সৌন্দর্যটা সামার, মানে ধরো ইংল্যান্ডের এনভায়রনমেন্টাল ওয়েদারের ব্যাপার যদি বলা হয়, সামার ইংল্যান্ডের থেকে সুন্দর, সেই তুলনায় তার বন্ধু সৌন্দর্যটা কতখানি বেশি সুন্দর, কত বেশি উষ্ণ। এবার চলে আসি আমরা সেকেন্ড কোয়ার্টারে। তো প্রথম কোয়ার্টারে কি দেখলাম, কবি দেখাতে যাচ্ছেন যে তার বন্ধুর সৌন্দর্য একটা সামার ড্রেস থেকেও বেশি সুন্দর। দ্বিতীয় কোয়ার্টারেও বা দ্বিতীয় স্ট্যান্ডাতেও, যাই বলো না কেন, সেই স্ট্যান্ডাতেও কবি সেই বন্ধু সৌন্দর্যটাকে আরো সামার ড্রেস থেকে বেশি করে দেখিয়েছেন কত বেশি সুন্দর। কি বলেছেন, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। আই অফ হেভেন বলতে এখানে সূর্যের কথা বলা হয়েছে। আই অফ হেভেন, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। গ্রীষ্মকালেও কখনো কখনো দেখা যায় সূর্যের রোদটা বেশি চড়া হয়ে যায়, খুব একটা ভালো লাগে না। অ্যান্ড অফেন ইটস বোল্ড কমপ্লেকশন ডিম। এবং কখনো দেখা যায় কি এর বোল্ড কমপ্লেকশন, সূর্যের যে সোনালী রংটা, সেটা আবার নিস্তেজ হয়ে যায়। মানে যেটা বলতে যাচ্ছে, সূর্যের যে তেজটা ভ্যারি করে, কখনো বেশি হয়ে যায়, কখনো কম হয়ে যায়, কিন্তু তার বন্ধু সৌন্দর্য কনস্ট্যান্ট, কখনো এদিক ওদিক হয় না। তারপরে বলেছেন কি, and every fair from fair sometimes declines। এবং প্রত্যেক সুন্দর জিনিসই, সেটা সুন্দর কেন, সব জিনিসই every fair from fair sometimes declines। সব জিনিসই কখনো না কোনোদিন নষ্ট হবেই, বাই চান্স অর নেচার চেঞ্জিং কোর্স আনড্রিঙ্ক। সেটা হতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্টে, অথবা নেচার চেঞ্জিং কোর্স, মানে মানুষ আস্তে ছোটবেলায় আস্তে আস্তে বড় হয় একদিন তো মানুষ মরেই যায়। সেটা সবকিছুতেই একই রকম। ঠিক সেরকমই প্রকৃতির নিয়মে মানুষ বা সবকিছুই একদিন না একদিন নষ্ট হবে। সেটা প্রকৃতির নিয়মে হতে পারে, বাই চান্স হতে পারে। কিন্তু কবি এখনো বলছেন যে তার বন্ধু সৌন্দর্যটাকে তিনি পারবেন ক্যাপচার করে রাখতে, নষ্ট না হতে দিতে। এবার আসি আমরা থার্ড কোয়ার্টারে। এখানটায় প্রথম দুটো কোয়ার্টারে কবি তার বন্ধু সৌন্দর্যকে একটা সামার ডে থেকে বেশি করে দেখিয়েছেন। তৃতীয় কোয়ার্টারে তিনি দেখিয়েছেন যে সামার ডেটা খুবই ভ্যারি করে, তার সৌন্দর্যটা ভ্যারি করে, কিন্তু কবির বন্ধু সৌন্দর্যটা কনস্ট্যান্ট। তৃতীয় স্ট্যান্ডার্ড দেখিয়েছেন সবকিছু নষ্ট হয়ে গেলেও কবি তার বন্ধু সৌন্দর্যকে নষ্ট করতে পারেন না। কি বলেছেন, বাট দায়, কিন্তু তোমার বলতে কবির বন্ধুর কথা বলা হচ্ছে। এটারনাল সামার, চিরস্থায়ী সামার মানে সৌন্দর্য আর কি তুলনা করেছেন। শ্যাল নট ফেড, সেটা কোনোদিন ফেড হবে না, নষ্ট হবে না। নর লুজ পজিশন অফ দ্যাট ফেয়ার ইউ অনেস্ট। তোমার যে সৌন্দর্যটা তোমার আছে, সেই সৌন্দর্যটা তুমি কোনোদিনও হারাবে না। নর শ্যাল দে ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন ইটস শেড। মৃত্যু যে জিনিসটা সবকিছুকে তার সবকিছুকে তার ছায়ার মধ্যে নিয়ে আসে এবং অহংকার করে যে দেখো তুমি যতই বড় হও, তুমি আমার কাছে একদিন আসবেই। সেই অহংকারটাও মৃত্যু তোমাকে নিয়ে করতে পারবে না। when in eternal lines to time thou waste। কেননা তুমি আমার এই eternal lines, এই যে চিরস্থায়ী যে লাইনগুলো কবিতাটা, সেই কবিতার মধ্যে আটকা পড়ে থাকবে। এই যে তিনটা স্ট্যান্ডার মাধ্যমে কবি প্রথমটা মাধ্যমে তিনি কি করলেন, যে দেখালেন তার বন্ধু সৌন্দর্যটা কেমন করে সুপেরিয়ার একটা সামার ডে থেকে। দ্বিতীয় স্ট্যান্ডার্ডে দেখালেন যে কবির বন্ধু সৌন্দর্যটা একদমই ভ্যারি করে, সবসময় কনস্ট্যান্ট। তৃতীয় স্ট্যান্ডার্ডে দেখালেন বা কোয়ার্টারে দেখালেন কবির বন্ধু সৌন্দর্য কোনোদিনও নষ্ট হবে না,
এবার লাস্টে যে কথাটা তিনি বলতে চেয়েছেন একদম পিঞ্চিং এফেক্ট দিয়েছেন যাকে বলা হয়, এটা হচ্ছে কাপলেট, লাস্টে দুটো লাইনের মাধ্যমে দিয়েছেন। কি দিয়েছেন এবার যেটা বললাম, লাস্টের দুটো লাইনের স্ট্যান্ডার কাপলেট যেটাকে বলা হচ্ছে, সেই কাপলেটে কবি লাস্ট তার নিজের মানে গোটা সনেটটার মূল কথা তিনি বলেছেন। কি বলেছেন? সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানব জাতি শ্বাস নেবে, আর আইস ক্যান সি, অথবা চোখ দেখতে পাবে, মানে যেটা তিনি বলতে চাচ্ছেন যতদিন পর্যন্ত হিউম্যান কাইন্ড বা হিউম্যান রেস থাকবে, মানব জাতি থাকবে, সো লং লিভ দিস, ততদিন পর্যন্ত এই কবিতাটা থাকবে, অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এই কবিতাটাই তোমাকে জীবন দিয়ে যাবে। দেখো আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে আমরা মূল এখন যে দৃশ্যটা লাগে সেটা হচ্ছে কি একটা ক্যামেরা, মোবাইলে সেটা হয়ে যায়, সেই ক্যামেরার মাধ্যমে কি আমরা ছবিটাকে আমাদের মুহূর্তগুলোকে ক্যাপচার করে নিই। তখনকার দিনে তো ওরকম ছিল না। কবি কি করেছেন, তার এই যে লেখনী বা এই যে তার শব্দ, সেই শব্দগুলোর মাধ্যমে কবি তার বন্ধুর সচেতনতাকে আটকে রেখেছেন, ক্যাপচার করে রেখেছেন। এই কবিতাটা প্রায় আজ থেকে 300-400 বছর আগে লেখা হয়েছিল, কিন্তু আজকের দিনেও আমরা বেঁচে আছি, মানব জাতি রয়েছে এবং আমরা পড়ে যাচ্ছি, এবং আমরা কবির বন্ধু সৌন্দর্যটাকে যদি আমরা মন দিয়ে পড়ে থাকি কবিতাটাকে, তাহলে ভালো মতো উপলব্ধ করতে পারবো। তো এটাই বলেছেন যে কবি, মানে এখানটায় হচ্ছে থিমটা যদি বলা হয় সেটা হচ্ছে লাভ, ঠিক আছে, লাভ ভার্সেস মিউটেবিলিটি অফ টাইম, মানে ভালোবাসা আর সময়ের যে ক্ষণস্থায়িত্ব, সেই সময়ের ক্ষণস্থায়িত্বের মধ্যে একটা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের মধ্যে লাভকে মানে ভালোবাসাকে তিনি জিতিয়েছেন তার পেনের মাধ্যমে, তার ভার্স, তার কবিতার মাধ্যমে। ঠিক আছে, একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করে বইটা দিকে তাকাও, যে 3টে স্ট্যান্ডার্ড আছে। আমি প্রথমে বললাম কি সনেট কাকে বলে, সনেটের মধ্যে একটা থিম থাকে, বিশেষ থিম, সেই থিমটা এখন হচ্ছে লাভ ভার্সেস মিউটেবিলিটি অফ টাইম। আরেকটা বললাম কি 14 লাইনের মধ্যে দেখাই যাচ্ছে। আরেকটা বললাম কি পার্টিকুলার রাইম স্কিম থাকে, ছন্দ থাকে। তো এই কবিতাটার মধ্যে ছন্দটা হচ্ছে কিরকম দেখো, আমি কি বললাম যে এটা 3টা কোয়ার্ট্রেট, মানে 3টা 4 লাইনের স্ট্যান্জা এবং একটা কাপলেট, একটা 2 লাইনের স্ট্যান্জাতে লেখা। তো এটা দেখো ভালো করে, আমি বলে লিখে এটা বলে দেখিয়ে দিচ্ছি। লাইনের শেষগুলো দেখো, প্রত্যেকটা লাইনের শেষগুলো। প্রথম লাইনের শেষটা কি আছে? ডে। প্রথম লাইনের শেষটা আছে কি? ডে। ঠিক আছে, এটাকে ধরলাম এ। তারপরে লাইনের শেষটা আছে কি? টেম্পারেট, এটাকে ধরলাম বি। তারপরে আছে মে, এটা আবার এ। তারপরে হচ্ছে ডেট, টেম্পারেটের সাথে ডেট, তাহলে এ বি। ঠিক আছে, এরকম সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখো লেখা আছে সাইন্স, তারপরে টিম, তারপরে ডিক্লাইন্স, তারপরে আনট্রিম, তাহলে তুমি সি ডি। তারপরে লেখা আছে ফেড, অনেস্ট, শেপ, ওয়েস্ট। ঠিক আছে, এরকমই ই এফ, আর লাস্টে জি, সি আর ডি, এটাকে ধরে দিতে হবে জি। তাহলে এটা রাইম স্কিমটা কি? এ বি সি ডি ই এফ আর লাস্টে দিতে জি। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের লেসনটা। তো তোমরা দেখো বাড়িতে একটু কবিতা পরে ভিডিওটা বারবার দেখতেও পাবে, সুবিধা হবে। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা স্কুলের পেজে এটাকে নিয়ে করতে পারো, কোশ্চেন করতে পারো, এরপরে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো।